আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, বিডি কমিশনের যে রিপোর্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দেয়া হয়েছে, সেই রিপোর্টের থেকেই কিছু অংশ আমাদের হাতে এসেছে, আমার হাতে এসেছে। সে বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। অর্থাৎ বিডিআর নিয়ে যেই আব্দুল কাহার আখন্দের যে তদন্ত বা অন্যান্য বিষয় নিয়ে যে তদন্ত, সেই বিষয়গুলো নিয়েই আসলে আজকের এই অনুষ্ঠান, যে অসঙ্গতিগুলো তুলে ধরা হয়েছে, সেই অসঙ্গতির জায়গাগুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছি। এবং দুঃখিত, আমি যদি একটু অফ করে রাখি। তো আমরা যেটা দেখছি যে প্রথমেই আপনাদেরকে আমি একটু দেখাতে চাচ্ছি আজকে যে শিরোনাম, যে ডক্টর আসিফ নজরুল গং স্বাধীন বিডিআর কমিশনের হাত পা বেঁধে দিয়েছিল, এবং এই হাত পা বেঁধে দেওয়ার যে মূল বিষয়টি, সে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো এবং তদন্ত কমিশনের রিপোর্টের তাদের যে অবজারভেশন সেটি তুলে ধরবো। আমি যেটি বলছিলাম যে ধরেন, আমি যদি দেখাই এই যে এই প্রজ্ঞাপনটা নিয়ে আমি একটু কথা বলবো, এবং বিডিআর কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টের কিছু স্পেসিফিক তদন্তের বিষয়ে তারা তুলে ধরেছেন, তাদের পর্যবেক্ষণ তুলে ধরেছেন। কিন্তু যে সীমাবদ্ধতা, অর্থাৎ আসিফ নজরুলরা ধরেন এই কমিশনের এই যে গেজেট, এই গেজেটের মাধ্যমে তারা যে কাজটি করেছেন, আপনারা দেখেন 24শে ডিসেম্বর 2024 বিডিআর বিদ্রোহের যে স্বাধীন তদন্ত কমিশন, এটি হচ্ছে তার প্রজ্ঞাপন। এই প্রজ্ঞাপনে তারা বলছেন যে যেহেতু সরকার কমিশন ইনকোয়ারি অ্যাক্ট 1956 এর সেকশন 3 এর প্রদত্ত ক্ষমতা বলে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত হত্যাযজ্ঞের সহিত জড়িত দেশি বিদেশি ষড়যন্ত্র ও প্রকৃত ঘটনা স্বরূপ উদ্ঘাটন, ঘটনায় রুজুকৃত দুটি মামলায় অভিযুক্ত ব্যক্তিবর্গ ব্যতীত, আপনারা লক্ষ্য করেন হাসিনা সরকার যে দুটি মামলা দিয়েছিল, সেই দুটি মামলায় অভিযুক্ত ব্যক্তিবর্গ ব্যতীত তাদেরকে সেই মামলা এবং বিচার কার্যের যে বিষয়টি, সেটিকে বাদ দিয়ে তারা ঘটনার ষড়যন্ত্রকারী, ঘটনার সহযোগী, ঘটনার আলামত ধ্বংসকারী, ঘটনা সংঘটনকারী এবং ঘটনা সংশ্লিষ্ট অপরাপর বিষয় ও অপরাধীদের চিহ্নিতকরণের লক্ষ্যে নিম্নরূপ একটি জাতীয় তদন্ত কমিশন গঠন করিল। তো এই যে বিষয়টা আপনি যদি দেখেন, যে আমরা যতটুকু এই বিডিআর কমিশনের এই রিপোর্ট সম্পর্কে পেয়েছি, জেনেছি, তাতে এই রিপোর্ট কিন্তু মোটামুটি আমি বলবো যে 65 to 75% আমি সন্তুষ্ট। দীর্ঘদিন যেহেতু এই বিষয়টা নিয়ে কাজ করি, সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে অসম্ভব ভালো একটি রিপোর্ট হয়েছে। অন্তত ভেতরে যদিও কিছু দুই নাম্বারই করার চেষ্টা হয়েছে সদস্যদের মধ্য থেকেই, কিন্তু তারপরেও আমি বলবো যে 7 জনের যে কমিটি, তার মধ্যে কয়েকজন সরকারের, কয়েকজন মানে কি বলবো বাহিনীর হয়ে হাসিনার, এরকম তারা কিছু বিভ্রান্তি, কিছু ঝামেলা করার চেষ্টা করেছেন। সে বিষয়গুলো আমাদের কাছে আছে, হয়তো পর্যায়ক্রমে আমরা নিয়ে আসবো। তো আসিফ নজরুল এই যে দুইটা মামলার যে কার্যক্রমের ব্যাপারে যে বার দিয়ে দিলেন এই স্বাধীন তদন্ত কমিশনকে, তারই একটা রিফ্লেকশন কিন্তু আপনারা পাবেন যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে আমাদের সেনাপ্রধানের একটি বক্তব্য আমরা যদি শুনি, আপনারা এটা আগেও শুনেছেন, আমি আপনাদেরকে আবার একটু শোনাতে চাই। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন, উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন। বটম লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকস সেনার সদস্য যারা প্রাণ হারিয়েছেন, তারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে। আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক
ভিন্ন মত পোষণ করছি কেউ কেউ, এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি, সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। আজকে যদি আমার যে উপদেশ আমি কিছু দিয়ে যাব, সেটা যদি আপনারা গ্রহণ করেন, আপনারা লাভবান হবেন। তো জাতিকে লাভবান করার জন্য ওয়াকার সাহেব উপদেশ দিচ্ছেন, এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে সেই সময়কার 46 ব্রিগেডের একজন গুরুত্বপূর্ণ ভারপ্রাপ্ত দায়িত্ব প্রাপ্ত মেজর ওয়াকার, তিনি বিডিআর এর গেটের সামনেই ছিলেন। তিনি রাজনৈতিক সংশ্লিষ্টতা যদি থেকে থাকে, তিনি অনেক কিছুই জানেন না আর কি। যাই হোক, তবে আমি স্বাগত জানাই যে এত বারের পরেও জেনারেল ফজলুর রহমান অত্যন্ত সাহসী ভূমিকায় ছিলেন, এবং ভারতের যে ভূমিকা, রাজনৈতিক নেতৃবৃন্দের যে ভূমিকা, সেই বিষয়গুলো তিনি সুনির্দিষ্টভাবে অনেকটাই তিনি উন্মোচন করেছেন। এবং আমি আপনাদেরকে আজকে, যেহেতু আমরা শুধু বিডিআর এর বিচারের এই জায়গাটা নিয়ে বলবো, সেখানে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমি রিপোর্টের কিছু অংশ থেকে আপনাদেরকে পড়ে শোনাতে চাচ্ছি, তদন্ত কমিটির রিপোর্টে যেটি আছে। অর্থাৎ দেখেন যে আসিফ নজরুলের এই যে নিষেধাজ্ঞা এবং জেনারেল ওয়াকারের এই পরবর্তী বক্তব্য, এই দুটোর মধ্যে আপনারা যোগসূত্রে যে জায়গাটা, সেটা আপনারা বুঝবেন যে কে কার পরামর্শে কি করেছেন, কে কিভাবে কি করেছেন। আসিফ নজরুল নিজে জানেন, মানে একজন বাংলাদেশের সচেতন মানুষ হিসেবে, সুশীল সমাজের ব্যক্তি হিসেবে, লেখক হিসেবে, এবং সাবেক সাংবাদিক তার যে পরিচয়, সেই হিসেবে তার কাছে কিন্তু সব তথ্য মানে জানার কথা। তারপরেও কিন্তু ধরেন এই বিডিআর এর এই যে অফিসারদের হত্যা, যে গণহত্যা চালানো হয়েছে, সেখানে ঢালাও ভাবে 800-850 বিডিআর সদস্যকে গত 16-17 বছর ধরে তারা জেলখানায় জেল খাটছেন। তো এই বিষয়টা অত্যন্ত উদ্দেশ্যমূলক ভাবে করা হয়েছে। তো আমি যদি রিপোর্টের কয়েকটা অংশ যেগুলো আছে আমার কাছে, সেখান থেকে যদি যাই, তাহলে আমি আপনাদেরকে বলবো যে অপারেশন রেবেল হান্ট 25 ও 26 ফেব্রুয়ারি 2009 তারিখ সংগঠিত হত্যাকাণ্ডের পর অসংখ্য বিডিআর জওয়ান অস্ত্র ও গোলাবারুদ সহ পিলখানা থেকে পালিয়ে যায়। 1 মার্চ 2009 তারিখে প্রধানমন্ত্রী কর্তৃক সেনাকুঞ্জে সেনা অফিসারদের সঙ্গে মতবিনিময়কালে অফিসারদের দাবির প্রেক্ষিতে পলাতক বিডিআর সদস্যদের ধরে আইনের আওতায় আনতে অপারেশন রেবেল হান্ট শুরুর অনুমতি প্রদান করা হয়, এবং ওই দিন থেকেই অপারেশন রেবেল হান্ট শুরু হয় দেশব্যাপী, এবং তদন্ত কার্যক্রমের আওতায় দোষী বিডিআর সদস্যদের শনাক্ত করতে ছবি, ভিডিও ফুটেজ ইত্যাদি দেখে র্যাব কর্তৃপক্ষের অধীনে টিএফআই সেল গঠন করা হয়। এবং 8 এপ্রিল 2009 তারিখে কর্নেল নিয়ামুল ইসলাম ফাতেমি পিলখানায় ঢাকা সেক্টর কমান্ডার হিসেবে যোগদান করেন। তার অধীনে ছিল 4টি ব্যাটালিয়ন, 13, 24, 36 ও 44। অধিনায়কগণ ছিলেন যথাক্রমে লেফটেন্যান্ট কর্নেল তারিক, লেফটেন্যান্ট কর্নেল ফকির মাহবুব, লেফটেন্যান্ট কর্নেল আলিম, লেফটেন্যান্ট কর্নেল আজিজ আহমেদ। তদন্ত চলাকালে লেফটেন্যান্ট কর্নেল আজিজ কর্নেল ফাতেমির অফিসে এসে প্রশ্ন করত, তুমি এত সিরিয়াস কেন, তুমি ঠিকাদারি নিয়েছো নাকি, ইত্যাদি ইত্যাদি। কর্নেল ফাতেমি আব্দুল কাহার আকন্দ, পুলিশের বহুল আলোচিত সাবেক এসপি আব্দুল কাহার কর্নেল আজিজের অফিসে ঘোরাফেরা করতে দেখেন। কর্নেল ফাতেমি বিষয়টি বিডিআর এর ডিজি লেফটেন্যান্ট জেনারেল মইনুলকে জানালেও কোনো কাজ হয়নি, বরং লেফটেন্যান্ট কর্নেল আজিজকে পরবর্তীতে প্রমোশন বোর্ডে পদোন্নতি দিয়ে ঢাকা সেক্টর কমান্ডার করা হয়, এবং কর্নেল ফাতেমিকে সিলেক্ট সেক্টরে বদলি করা হয়। 47 নম্বর সাক্ষীর সূত্র থেকে এটি বলা হচ্ছে। পিলখানায় ডাল ভাত কর্মসূচি তদন্ত করার দায়িত্ব ছিল কর্নেল নিয়ামুল ইসলাম ফাতেমির। তিনি বুঝতে পেরেছিলেন যে ডাল ভাতের বিষয়টি প্রকৃতপক্ষে ছিল একটি এজিটেশন টুল মাত্র। সামান্য অস্পষ্টতা ছাড়া বড় কোনো গরমিল তিনি পাননি, এমনকি গুঁড়ো দুধের মতো সামগ্রী পর্যন্ত মানসম্পন্ন ছিল। 3টি গাড়ি নিলামে বিক্রির বিষয় ছাড়া বড় কোনো দুর্নীতি তিনি পাননি। মোশাররফ হোসেন কাজল নামের আইনজীবীর মাধ্যমে নিরপরাধ জওয়ানদের ফাঁসানো হয়েছে। 800-900 জনকে জেলে দেওয়া হয়েছে, যদিও মূল ক্লিয়ার গ্রুপ ছিল 20 জনের মতো। কর্নেল ফাতেমি কাজলের বিরুদ্ধেও প্রতিবাদ করেছিলেন। জনাব কাজল ডিজির সামনেই কর্নেল ফাতেমির বিরুদ্ধে কথা বলেছে, ডিজি কিছুই বলেনি।
কর্নেল ফাতেমি নিজ চোখে দেখেছেন জয়েন্ট ইন্টারোগেশনের নামে আলামত ধ্বংস করা হয়েছে। কর্নেল আজিজ নিজ হাতে ফুটেজ মুছে ফেলেছেন। কর্নেল ফাতেমি প্রায় 7,000 ফোন কল রেকর্ড সংগ্রহ করেছিলেন, তার সবই হারিয়ে যায়। আরেকটি চ্যাপ্টার আমরা যেতে চাই, এটি হচ্ছে আব্দুল কাহার আকন্দের তদন্ত কার্যক্রম। কেস ডকেট পর্যালোচনা করে অন্যান্য তথ্যের ভিত্তিতে আব্দুল কাহার আকন্দের তদন্তের উপরে নিম্নলিখিত বিষয় স্পষ্টীকরণের জন্য কাহার আকন্দের সঙ্গে ইমেইলে যোগাযোগ করা হয়। কাহার আকন্দ একটি লিখিত বিবৃতি পাঠায়, কিন্তু সুনির্দিষ্ট কোনো প্রশ্নের উত্তর দেয়নি। যে প্রশ্নগুলো করা হয়েছিল তাকে, যে বিষয়গুলো জানা দরকার ছিল, এজাহারে কোর্ট ও ম্যাগাজিন হতে অস্ত্র ও গোলাবারুদ লুণ্ঠনের ঘটনায় কোনো অভিযোগ করা হয়নি। বাসাবাড়ি হতে মালামাল লুণ্ঠনের ঘটনায় সেনা অফিসারগণের অভিযোগ এজাহারের অংশ হিসেবে গণ্য করার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। কোর্ট ও ম্যাগাজিন হতে অস্ত্র ও গোলাবারুদ লুণ্ঠনের ঘটনায় কোনো অভিযোগ বিজ্ঞ আদালতে প্রেরণ করার প্রমাণ পাওয়া যায়নি। গোলাবারুদ লুণ্ঠনের ঘটনায় কোনো অভিযোগ বিজ্ঞ আদালতে প্রেরণ করার প্রমাণ পাওয়া যায়নি। তদন্তকারী কর্মকর্তা হিসেবে শারীরিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগপত্রে উল্লেখ করা হয়নি। লালবাগ থানার মামলা নম্বর 65 28/2/2009 এবং নিউ মার্কেট থানার মামলা নম্বর 9/6/4/2009 দুটি মামলার তদন্তকারী কর্মকর্তা, কিন্তু উভয় মামলার জন্য একটি কেস ডকেট সংরক্ষণ করা হয়েছে। নিউ মার্কেট থানার মামলায় অভিযোগপত্র দাখিলের মাধ্যমে নিউ মার্কেট থানার মামলাটি নিষ্পত্তি করা হয়েছে, কিন্তু লালবাগ থানার মামলাটির নিষ্পত্তি সুস্পষ্ট নয়। প্রসিকিউশন পক্ষের প্রধান কৌশলী জনাব আনিসুল হক বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন যে বিডিআর আইনের 10A ধারার বিধান লঙ্ঘন করে আসামিগণ জনাব শেখ ফজলুল তাপস এমপি, জনাব শেখ সেলিম এমপি, স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপির সাথে দাবি দাওয়া আদায়ের জন্য বিভিন্ন সময় দেখা ও যোগাযোগ করে, যা ষড়যন্ত্রের অংশ। তার বক্তব্য বিজ্ঞ বিচারক রায়ের 8ম পৃষ্ঠায় উল্লেখ করেছেন। তাছাড়া আসামিদের জবানবন্দিতে এবং বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বর্ণিত ষড়যন্ত্রের অভিযোগ পরস্পর সামঞ্জস্যপূর্ণভাবে স্বীকার করেছে। জনাব কাহার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, শেখ সেলিম, ফজলুল তাপস এমপিগণের সাথে বিদ্রোহীদের ষড়যন্ত্রের অভিযোগ সংক্রান্ত বিদ্রোহী বিডিআর সদস্যদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি থাকা সত্ত্বেও বর্ণিত অভিযোগসমূহ অভিযোগপত্রে উপস্থাপন করেননি এবং সংশ্লিষ্ট কাউকে অভিযোগপত্রে সুপর্দ করেননি। বিদ্রোহী বিডিআর সদস্যদের স্বীকারোক্তি না থাকা সত্ত্বেও জনাব নাসিরউদ্দিন পিন্টু বিডিআর এর সমর্থনে জনতার মিছিলে হাততালি দেয়া, বিদ্রোহী পলায়ন ও সহায়তার ঘটনায় অভিযোগপত্রে বিস্তারিত উল্লেখ করে তাকে ফাঁসানো হয়েছে। আসামি সেলিম রেজা মোবাইল ফোনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, ফজলুল তাপস, এটিএন বাংলার সাংবাদিক SM বাবু এবং অন্যদের সাথে ঘটনার সময় ও পূর্বে কথা বলেছে মর্মে স্বীকারোক্তি প্রদান করেছে, যা সংশ্লিষ্ট সাক্ষীগণের জবানবন্দিতে সমর্থিত। ডিজি বিডিআর মেজর জেনারেল জনাব শাকিল আহমেদ সহ তৎকালীন বিডিআর এ কর্মরত সিনিয়র সেনা কর্মকর্তাগণ তৎকালীন প্রধানমন্ত্রী ও সরকারের অন্যান্য কর্তা ব্যক্তিগণের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে তাৎক্ষণিক সেনা অভিযানের অনুরোধ করেছিলেন। তাদের কথোপকথনের সত্যতা যাচাই সহ সকলের মোবাইল ফোন সংগ্রহ করে প্রযুক্তিগত সাক্ষ্য প্রমাণ অভিযোগপত্রে উত্থাপন করা হয়নি। বিদ্রোহের প্রাথমিক অবস্থায় বিদ্রোহীরা দুর্বল ছিল। একজন বিদ্রোহীকে সেনা অফিসারগণ আটক করতে সক্ষম হয়েছিল। সেনা অফিসারগণের অনুরোধে র‍্যাব 3-এর একটি টিম পিলখানা প্রবেশের অপেক্ষায় ছিল। সেনা অফিসারগণ পিলখানার অবস্থা জানিয়ে তাৎক্ষণিক উদ্ধার পরিচালনার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী ও সরকারের কর্তা ব্যক্তিগণকে বারবার অনুরোধ করেছিল। বিদ্রোহের প্রায় 1 ঘন্টা পর বিদ্রোহীরা সেনা অফিসারগণকে খুন করে। যারা সেনা অফিসারদেরকে খুন করার ঘটনার আলামত ধ্বংস করার এবং পলায়নের সুযোগ করে দিয়েছে তাদের বিষয়ে তদন্ত হয়নি। শেখ হাসিনা বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ন্ত্রণে নেতৃত্ব দিয়েছেন। তদন্তকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার গৃহীত ব্যবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে তার জবানবন্দি নেওয়া হয়নি।
আসামি মোহাম্মদ সেলিম রেজা সহ একাধিক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শেখ সেলিম এমপির সাথে দেখা ও যোগাযোগের বিষয় স্বীকার করেছে। তদন্তকালে এ বিষয়ে শেখ সেলিম এমপিকে জিজ্ঞাসাবাদ করে তার জবানবন্দি নেওয়া হয়নি। তদন্তকালে শহীদ ক্যাপ্টেন তানভীর হায়দার নূর সহ অশনাক্তকৃত মৃতদেহ শনাক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আব্দুল কাহার আখন্দের এই জায়গাগুলো তারা তুলে ধরেছেন এবং যে মামলা রুজু করা হয়েছে যে মামলার ব্যাপারে তারা একটা বিবরণ দিয়ে আসলে চলে গেছেন, কারণ তাদের যে সাংবিধানিক সীমাবদ্ধতা প্রজ্ঞাপনের মাধ্যমে করে দেওয়া হয়েছে সেজন্য তারা বিচারিক আদালতের রায়, আপিল আদালতের রায় সব মিলিয়ে তারা দেখিয়েছেন যে সর্বমোট 850 জনকে এই দুটি মামলায় ফাঁসানো হয়েছে। তার মধ্যে মৃত্যুদণ্ড পেয়ে প্রাপ্ত সংখ্যা হচ্ছে, মৃত্যুদণ্ডের রায়ে প্রাপ্ত সংখ্যা হচ্ছে 152 জন। এর মধ্যে বহাল আছে 139 জনের, যাবজ্জীবন 160 জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড 256 জন, খালাস পেয়েছেন 278 জন, রায়ের আগে মৃত্যুবরণ করেছেন 4 জন। এটি আসলে 2026 ও 27 নভেম্বর 2017 সালে আপিল আদালতের রায়ের একটি অংশ তুলে ধরা হয়েছে। এর মধ্যে রায়ের আগে অনেকেই জেলখানায় মৃত্যুবরণ করেছেন। মোট 850 জনকে ফাঁসানো হয়েছে, যেখানে এই স্বাধীন তদন্ত কমিশনের যে রিপোর্ট সেখানে তারা বলছেন যে মোশাররফ হোসেন কাজল নামের আইনজীবীর মাধ্যমে নিরপরাধ জওয়ানদের ফাঁসানো হয়েছে। 800-900 জনকে জেলে দেওয়া হয়েছে, যদিও মূল ক্লিয়ার গ্রুপ ছিল 20 জনের মতো। তো এই রিপোর্টে আরেকটি চ্যাপ্টারে আমরা দেখছি যে যারা পালিয়ে গিয়েছিল তারা যোগদান করা শুরু করে এবং পালিয়ে যাওয়া বিডিআর সদস্যদের 24 ঘন্টার মধ্যে নিকটস্থ থানায় বা পিলখানায় যোগদানের জন্য 28 ফেব্রুয়ারি 2009 তারিখে সরকার ঘোষণা দেয়। পিলখানা হতে পালিয়ে যাওয়া 7000 বিডিআর সদস্যের পিলখানার ভেতরে ফেরত আনার জন্য কোনো প্রস্তুতি ছাড়াই তারা আসলে এই ঘোষণা দেয় এবং সেনাবাহিনী থেকে গুটি কয়েক মেডিকেল অফিসার নিজেদের উদ্ভাবনী পদ্ধতিতে পলাতক অবস্থা হতে ফেরত আসা বিডিআর সদস্যদের শরীরে বিভিন্ন আঘাতের প্রকার, যেমন অস্ত্র দিয়ে গুলি ছুড়লে কাঁধে চাপ লাগার লাল দাগ, গুলিতে আহতদের দাগ ও কাটা তারের আঘাতের দাগ ইত্যাদি যথাযথভাবে তালিকাভুক্ত করেন। প্রাথমিক মেডিকেল চেক আপের গুরুত্ব বিবেচনা করে 2রা মার্চ মধ্যরাতেই 10টি মেডিকেল টিম পিলখানায় আসে এবং 2রা মার্চ সকাল 10টা থেকে পিলখানায় পুনর্দমে মেডিকেল পরীক্ষা শুরু করে। বহু সংখ্যক বিডিআর সদস্যের নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত সেনা সদস্যের প্রয়োজন মেটাতে একটি অতিরিক্ত পদাতিক ব্যাটালিয়ন 3রা মার্চ পিলখানায় মোতায়েন করা হয়। 4ঠা মার্চ তারিখের মধ্যে আনুমানিক 7000 পলাতক সদস্য বিডিআর পিলখানায় যোগদান করে। এরপর তাদেরকে যে অব্যবস্থাপনাশীল ব্যাপারে বলা হয়েছে এবং এই রিপোর্টে বিবিধ একটি চ্যাপ্টার দিয়ে বলা হচ্ছে 2009 সালে পলাতক বিডিআর সদস্যদের বিবরণ। 2009 সালের 25, 26 ও 27 ফেব্রুয়ারি হতে মোট 23 জন বিডিআর সদস্য পলাতক ছুটি ব্যতীত অনুপস্থিত রয়েছেন। 4ঠা মার্চ 2009 হতে 25শে ডিসেম্বর 2010 সাল পর্যন্ত আরো 41 জন বিডিআর সদস্য পলাতক ছুটি ব্যতীত অনুপস্থিত গড় হাজির রয়েছেন। এটি 23 ফেব্রুয়ারি 2025 তারিখের প্রশাসন শাখা বর্ডার গার্ড বাংলাদেশ থেকে পাঠানো যে রিপোর্ট কমিশনের তার ভিত্তিতে বলা হয়েছে, অর্থাৎ মোট 23 জন এবং পরবর্তীতে আরো 41 জন তারা পলাতক। 2009 মার্চ থেকে জুলাই পর্যন্ত 9 মার্চ 2009 থেকে 23 জুলাই 2009 পর্যন্ত মোট 34 জন বিডিআর সদস্য বিডিআর এ চাকরিরত বেসামরিক সদস্য মৃত্যুবরণ করেন। এর মধ্যে 10 জনের মৃত্যুর স্থান এবং 10 জনের মৃত্যুর কারণ বিডিআর এর নথিপত্রে উল্লেখ নেই। যে 24 জনের মৃত্যুর কারণ উল্লেখ আছে তাদের মৃত্যুর স্থান উল্লেখ আছে। সেই 24 জনের মধ্যে 10 জন ঢাকার বাইরে নিজ বাড়ি সহ বিভিন্ন স্থানে মৃত্যুবরণ করেছেন। এখানে বিবিধ আরেকটি পয়েন্টে বলা হচ্ছে, মেজর একরামুল হক খান 2010 সালে একটি তথ্য পান যে বিডিআর হত্যার সময় লাশ বিকৃতকরণের জন্য অভিযুক্ত একজন প্রাক্তন ল্যান্স নায়েক রবিউল, যিনি বিডিআর হাসপাতালে নার্সিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন, তিনি পলাতক অবস্থায় গোপালগঞ্জের একটি ক্লিনিকে ছদ্মনামে
মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ চাকরি করছেন। তিনি তার চ্যানেল ব্যবহার করে লোক পাঠান এবং তারা নিশ্চিত করে যে ছদ্মনামে রবিউল সত্যি সেখানে কাজ করছে। তার হাতে সরাসরি গ্রেপ্তারের ক্ষমতা না থাকায় তিনি র্যাবের সাথে যোগাযোগ করেন। তখন র্যাবের ডিরেক্টর ইন্টেলিজেন্স ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান, বর্তমানে বরখাস্তকৃত মেজর জেনারেল। মেজর একরাম তাকে জানালে তিনি সম্মতি দেন, কিন্তু হঠাৎ একদিন দুপুরে একটি সাদা মাইক্রোবাস থেকে কিছু লোক এসে রবিউলকে তুলে নিয়ে যায়। 2010 সালের নভেম্বর-ডিসেম্বর মাসের ঘটনা। এ নিয়ে পরে লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসানকে ফোন করলে তিনি মেজর একরামকে বলেন, ওকে খুঁজতেছেন কেন? খুঁজবেন না, ও সুন্দরবনে মাছের পেটে আছে। মেজর একরাম প্রশ্ন করলে লেফটেন্যান্ট কর্নেল জিয়া বলেন, স্যার, ওরে টুকরা টুকরা করে ফেলে দেওয়া হয়েছে। আরো বলেন, লেফটেন্যান্ট কর্নেল জিয়া নাম্বার 1 এর আদেশে এই কাজ করেছেন। মেজর একরাম জানতে চাইলে নাম্বার 1 বলতে লেফটেন্যান্ট কর্নেল জিয়া জেনারেল তারেককে বোঝান এবং উল্লেখ করেন যে জেনারেল তারেক এটি প্রধানমন্ত্রীর আদেশেই বলেছেন। কদিন পরে সংবাদপত্রে লেফটেন্যান্ট কর্নেল একরাম দেখেন সুন্দরবনের শরণখোলা নদীতে একটি অজ্ঞাত লাশ ভেসে উঠেছে। অর্থাৎ দর্শক, আপনারা বুঝতে পারছেন যে এবং এই তদন্ত কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা যারা বিডিআর মানে ইউনিফর্ম পরা মানে সেনাবাহিনীর সদস্য, রাজনীতিবিদ, তারা কিভাবে এই বিডিআর হত্যাকাণ্ডের পরে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছেন, বিভিন্ন প্রমোশন পেয়েছেন, সে বিষয়গুলো তারা উল্লেখ করেছেন। এবং এই রিপোর্টের যতটুকু এ পর্যন্ত খণ্ড খণ্ড ভাবে আমি দেখেছি, তাতে বেশ কিছু নাম কিন্তু অভিযুক্তদের তালিকায় নেই। আরো বেশ কিছু নাম আসা উচিত ছিল এই বিডিআর এর অভিযুক্তদের তালিকায়। সে বিষয়টি নিয়ে আমরা পরবর্তী সময়ে কাজ করব, পরবর্তী সময়ে আরো কিছু তথ্য তুলে ধরবো। তবে এই যে সীমাবদ্ধ করে দেয়া, বিডিআর এর কমিশনের কার্যক্রমকে সীমাবদ্ধ করে দেওয়ার কারণে অনেক তথ্য আসলে সুস্পষ্টভাবে আসেনি। এবং আজকে একটি ভালো খবর আমি আপনাদেরকে দিতে চাই যে বিডিআর কমিশনের স্বাধীন কমিশনের যে মেয়াদ, সেটি বৃদ্ধি করা হয়েছে 3রা ডিসেম্বর, অর্থাৎ আজকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী 7 ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটি 1 ডিসেম্বর থেকে কার্যকর হবে। কারণ 30 নভেম্বরের পর্যন্ত তাদের যে সময়সীমা ছিল, 30 নভেম্বরে তারা সেই রিপোর্টটি দিয়েছেন। তবে আমি বলবো যে এই কমিশনের মেয়াদ আরো বাড়ানো হোক, এই কমিশনকে আরো শক্তিশালী করা হোক। এই কমিশন এই পর্যন্ত যেই মামলাগুলো, যে 2টি মামলা, সেই 2টি মামলা যে জাজমেন্ট, সেই জাজমেন্ট তারা পর্যালোচনা করুন, তথ্য প্রমাণ এগুলো সব পর্যালোচনা করুন। ঢালাওভাবে যেই শাস্তি দেওয়া হয়েছে, ঢালাওভাবে ধরেন খুনের মামলায় যারা খালাস পেয়ে গেছেন তাদের অনেকেই এখনো বিস্ফোরক মামলা আটক হয়ে আছেন, ধরেন গত 8-10 বছর ধরে। তো সেই জায়গাগুলো ক্ষমতা দেওয়া হোক বিডিআর কমিশনকে, যেন নিরীহ নিরপরাধ বিডিআর সদস্যরা যেন কারাগার থেকে বের হয়ে আসতে পারেন। এবং সেই রিভিউ করার পর্যায়ে আমি তো বলবো যে 17 বছর ধরে যারা জেলে আছেন তাদেরকে জামিন দেওয়া হোক, তাদেরকে বের করে কন্ডিশনালি বের করা হোক, কমিশন তদন্ত করুক। এর মধ্যে যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাদেরকে প্রয়োজনে আবারও বিচারের সম্মুখীন করা যাবে। কারণ এটা কখনো হতে পারে না আর কি, যেখানে সর্বোচ্চ সাজা 7 বছর 10 বছর, সেখানে তারা 16-17 বছর ধরে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আছেন। এবং অনেক মানবিক অনেক বিষয় আপনারা দেখেছেন যে ছুটিতে ছিল, জয়েন করে সে জেলে ঢুকে গেছে, 16 বছর দেখা নাই। মানে নববিবাহিত স্ত্রীকে রেখে জেলে ঢুকে গেছেন 16-17 বছর ধরে, কারোর সঙ্গে কোনো যোগাযোগ নাই। আর তাদের পরিবারের যে অবর্ণনীয় অবস্থা, সেই জায়গাগুলো আসলে আমাদের সবাইকে বিবেচনা করতে হবে। বিডিআর এর সদস্যকে আমরা নির্দোষ বলছি না, অভিযুক্ত অবশ্যই আছেন। এবং কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে একেবারেই সুস্পষ্ট কিলার গ্রুপ বাইরে থেকে ঢুকেছিল এবং কিলার গ্রুপের লম্বা লম্বা চুল, অর্থাৎ বিডিআর সপ্তাহের আগে বিডিআর এর
যত জওয়ান যারা যেসব পুরো বাংলাদেশে যেখান থেকে আসুন, প্রত্যেকের বিডিআর সপ্তাহে ২-৩ দিন আগেই প্রত্যেকের মাথার চুল যে স্ট্যান্ডার্ড অনুযায়ী কাটা আছে কিনা সেটি সব চেক ব্যাক করা হয়েছিল। কিন্তু বিদ্রোহের নামে যে গণহত্যা চালানো হয় সেখানে তারা স্পষ্টভাবে দেখেন যে লম্বা লম্বা চুলের কিছু মানুষ বিডিআর এর ইউনিফর্ম পরা, এবং তারা হিন্দিতে কথা বলছেন, কেউ ইংরেজিতেও কেউ কেউ কথা বলেছেন হিন্দিকে আড়াল করার জন্য, এবং পশ্চিমবঙ্গের বাংলার উচ্চারণের তারা এরকম একটা গ্রুপ সেখানে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। তো হয়তো সেই হত্যাকারী গ্রুপের সাথে তাপস নানক আজমদের অনুসারী অনেক সদস্য হয়তো সেখানে যুক্ত ছিল, কিন্তু তাই বলে সেই সংখ্যা কোনোভাবে 850 নয়, 850 জন নয়। হয়তো সেই সংখ্যা হয়তো আপনার 50 থেকে 100 হতে পারে বা আরেকটু বেশি হতে পারে, কিন্তু কোনোভাবেই 850 জন কে আপনি বিনা বিচারে এইভাবে যদি শাস্তি দেন, এটি ন্যায় বিচারের পরিপন্থী। তো বিডিআর কমিশন বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে বিজিবির ব্যাপারে, আর্মির ব্যাপারে, র্যাবের ব্যাপারে এবং পুলিশের ব্যাপারে এবং গোয়েন্দা সংস্থার ব্যাপারে। সে বিষয়টি নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। এবং ইন্টারেস্টিংলি এই প্রসঙ্গটা আমি পরবর্তীতে আলাদাভাবে আনতে চাই। ধরেন এখানে বিডিআর এর এই রিপোর্টে এ পর্যন্ত যাদেরকে অভিযুক্ত করা হয়েছে 50 জনের বেশি, তাদের যে নাম এবং তাদের ব্যাপারে যেই সংক্ষিপ্ত বিবরণ সেটি ইতিমধ্যে আমি তুলে ধরেছি, এবং এ পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সাদা শব্দ দেখিনি এই অভিযুক্তদের ব্যাপারে ধরার ব্যাপারে। এবং এই যে বিডিআর এর যে রিপোর্ট, কমিশনের যে রিপোর্ট, এটি কিন্তু গোপনীয় কোনো প্রতিবেদন নয়। কমিশন সূত্রে আমরা জেনেছি তারা এটিকে পাবলিক ডকুমেন্ট হিসেবেই ডক্টর ইউনূসের কাছে জমা দিয়েছেন, কিন্তু কোনো এক অজানা কারণে সেটি পাবলিক করা হচ্ছে না। তো তারা পাবলিক করুন না করুন, আমাদের কাছে যেভাবে তথ্য আসছে, যেভাবে আসবে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে দেশপ্রেমিক মানুষগুলো আছেন, তারা যারা দেশকে ভালোবাসেন, তারা মনে করেন যে দেশের স্বার্থে গোপন বলে কোনো শব্দ নাই, যার জন্য আমরা এই তথ্যগুলো পাচ্ছি। এবং যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে সেটি শতভাগ আমি আপনাদেরকে নিশ্চিত করছি যে এটি সম্পূর্ণভাবেই স্বাধীন বিডিআর যে কমিশন তাদের যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট থেকেই আপনাদের সামনে তথ্যগুলো তুলে ধরা হচ্ছে। অনেকেই একটু বারবার জানতে চাচ্ছেন যে 50 জনের নাম আমি দিয়েছি সেগুলো কারেক্ট কিনা। আমি বলছি এগুলো শতভাগ কারেক্ট, এবং তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তাদের ব্যাপারে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া আছে, ইমিগ্রেশন বার করা আছে। এবং আপনারা দেখেছেন কদিন আগে সোহেল তাজ যাওয়ার ক্ষেত্রে যেই তাকে যে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেটি এই বারের কারণে হয়েছিল। পরবর্তীতে অবশ্য তিনি হাইকোর্টের আদেশ নিয়ে যান এবং আবার ফিরে এসেছেন। তবে আমি বলবো যে বিডিআর এর এই অভিযুক্ত যারা আছেন তারা হাইকোর্টের আদেশ নিয়েও যেন দেশ থেকে বেরোতে না পারেন, এবং তাদেরকে এখন আটক করে, গ্রেপ্তার করে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা বোধহয় আমাদের যে বিদেশি যে শক্তির কথা বলা হচ্ছে, বিদেশি যে কিলার গ্রুপের কথা বলা হচ্ছে, সে বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো। কারণ বিডিআর এর সৈনিকদের জবানবন্দিতে যে তথ্যগুলো এসেছে, সেই তথ্যগুলো আসলে তাদের অত ডিপের অনেক তথ্য থাকার কথা না তাদের কাছে। আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে আমাদের সেনাবাহিনী, আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের পুলিশ, আমাদের বিজিপি, আমাদের গোয়েন্দা সংস্থা, প্রত্যেকের আসলে নিরাপত্তার স্বার্থে এই বিডিআর পিলখানায় গণহত্যার নামে যে বিদ্রোহের নামে যে গণহত্যা চালানো হয়েছিল তার প্রকৃত সূত্রগুলো বের করে আনা অত্যন্ত জরুরি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ভবিষ্যৎ যারা এইসব বাহিনীতে যোগ দেবেন তাদের নিরাপত্তার জন্য এবং আমাদের সার্বভৌমত্বের জন্য। তো আমরা আশা করি বিডিআর কমিশনের মেয়াদ আরো বাড়ানো হোক, তাদেরকে এই যে প্রজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে যে সীমিত করে দেওয়া হয়েছে, তাদেরকে এখন নতুন দায়িত্ব দেওয়া হোক যে মামলাগুলো যে রায় হয়েছে সে রায় পর্যালোচনা করার, এবং সেই পর্যালোচনা করার মধ্যেই আগেই তাদের বিডিআর এর যারা এখনো জেলে বন্দী আছেন তাদেরকে জামিন দেওয়া হোক। কারণ জামিন পাওয়া মানুষের অধিকার। বিনা বিচারে 17 বছর জেলখানা থাকা কোনো ন্যায় বিচারের কোনো প্রতীক হতে পারে না। আপনি ইমোশনাল হতে পারেন, আপনার স্বজন মারা গেছে, কিন্তু প্রকৃত অপরাধীদেরকে
বের না করে প্রকৃত অপরাধীদেরকে দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়ে আপনি নিরপরাধ বিডিআরদেরকে জেলে পুরে রেখে আত্মতৃপ্তি পাবেন, সেটি নিশ্চয়ই আমরা মেনে নেব না, বাংলাদেশের মানুষ মেনে নেবে না। এই যে শেখ সেলিম, তাপস, নানক, মির্জা আজম সহ এরা যে অভিযুক্ত, এটাকে আমাদের বর্তমান সেনা নেতৃত্ব, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা জানে না? অবশ্যই জানে। আমরা যেহেতু জানি, তারা আমাদের থেকে আরো বেশি তথ্য জানে, কিন্তু তাদেরকে তারাই দেশ থেকে পালিয়ে যেতে সহায়তা করেছে। ইউনিফর্ম পরা একদল জানোয়ার, হাসিনার মদতপুষ্ট জানোয়ার, হাসিনার পাচাটা কুকুর, তারা তাদের ভাইদের হত্যাকারীদের নির্বিঘ্নে দেশ থেকে বের করে দিয়েছে। এখন কিছু বললে আবার চোখ গরম করে কথা বলার চেষ্টা করে, কোনো লাভ হবে না। নো ইফ নো বাট, ফুল স্টপ। বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের জন্য সবকিছুতে ফুল স্টপ। তুমি যত বড় ক্ষমতাবানই হও, তুমি যেই হও, কোনো লাভ হবে না। তবে বিডিআর কমিশনের ইন্টারেস্টিং অবজারভেশন দিই, যেহেতু আজকে আসিফ নজরুল এই গং যারা স্বাধীন বিডিআর কমিশনের হাত পা বেঁধে দিয়েছিল, এই আসিফ নজরুলের একটা প্রসঙ্গ বিডিআর কমিশনের রিপোর্টে আছে, আমি যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই। আসিফ নজরুলের বিষয়ে বিডিআর কমিশনের রিপোর্টে যেটি বলা হচ্ছে, আমি একটু দেখাই আপনাদেরকে। ভেরি ইন্টারেস্টিং অবজারভেশন জেনারেল ফজলুর রহমানের। এখানে তারা বলছেন যে গণমাধ্যম, বিডিআর হত্যাকাণ্ডে বিভিন্ন গণমাধ্যম খবরের সত্যতা যাচাই ছাড়া কাণ্ডজ্ঞানহীন প্রচারণার মাধ্যমে বিদ্রোহকে উস্কে দিয়েছে এবং হত্যাকারীদের হত্যাকাণ্ডে উৎসাহিত করেছে। দেশের প্রায় সকল গণমাধ্যম, বিশেষ করে এটিএন বাংলা, হত্যাকাণ্ডের প্রথম দিন সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো পিলখানা হত্যাকাণ্ড শেষ হওয়ার পরের দিনই তাদের সম্পাদকীয়তে শেখ হাসিনা রাজনৈতিক সমাধানের নামে কালক্ষেপণকে অকুণ্ঠ সমর্থন করেছে। একই দিনে প্রথম আলো পত্রিকায় জনাব আসিফ নজরুলের মতো কলাম লেখক, আওয়ামী লীগের নেতাদের যারা ষড়যন্ত্রে বাস্তবায়নে ভূমিকা রেখেছেন, মানে তাদের প্রশংসা করে আসিফ নজরুল লিখেন, জীবনের ঝুঁকি নিয়ে কয়েকজন মন্ত্রী ও সাংসদ আগুস্থলে ছুটে গেছেন, ইত্যাদি ইত্যাদি। তিনি জরুরি বৈঠকে মন্ত্রীদের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের পোড় খাওয়া নেতাদের ডেকেছেন। এই নেতাদের তিনি সার্বক্ষণিক আরো নিবিড়ভাবে পেতে পারেন মন্ত্রিসভায়, বিশেষ করে অত্যন্ত স্পর্শকাতর মন্ত্রণালয়গুলোতে তাদের অন্তত কয়েকজনকে অন্তর্ভুক্ত করে। ডেইলি স্টারের মতো পত্রিকা তাদের প্রতিবেদনে কোনো সূত্র উল্লেখ না করেই পিলখানা হত্যাকাণ্ডকে জঙ্গি সন্ত্রাসীদের কাজ বলে দাবি করেছে এবং আরো বলেছে এসব জঙ্গি সন্ত্রাসীরা বিডিআর নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রবেশ করেছিল। কোনো সূত্র উল্লেখ না করে এবং সত্যতা যাচাই না করে এহেন সংবাদ প্রকাশ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা মাত্র। বিডিআর হত্যাকাণ্ডের মতো এমন জাতীয় দুর্যোগে গণমাধ্যমের এরকম দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড কোনো মতেই কাম্য নয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, এবং আমি তো মনে করি যে অভিযুক্তদের তালিকায় প্রথম আলোর সম্পাদক, ডেইলি স্টারের সম্পাদককেও অন্তর্ভুক্ত করা প্রয়োজন ছিল, কারণ তারা সে সময় হাসিনার পক্ষে, ভারতের পক্ষে যে ভূমিকা নিয়েছিলেন সেটিও বিচার করার যোগ্য, এবং কি আসিফ নজরুলও সেই প্রোপাগান্ডার অংশ হিসেবে এই বিডিআর কমিশনের রিপোর্টে অভিযুক্তদের তালিকায় তার নাম আসা উচিত ছিল। এরকম আরো অনেক নাম আসা উচিত ছিল, সেই নামগুলো নিয়ে আমরা পরবর্তী সময়ে আবারও আলোচনা করব। দর্শক, এতক্ষণ যারা এই অনুষ্ঠান দেখলেন, নিশ্চয়ই আপনার এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। আমরা আবারও বলছি, নো ইফ নো বাট, ফুল স্টপ। ন্যায় বিচার আমরা চাই, ন্যায় বিচার হতেই হবে। নিরীহদের উপরে ছড়ি ঘুরিয়ে, নিরীহদেরকে ফাঁসিয়ে দিয়ে, অপরাধীদেরকে জামাই আদরে দেশ থেকে বের করে দিয়ে যে সিস্টেম চালু হয়েছিল বাংলাদেশে হাসিনার সময়ে, সেই সিস্টেমকে আমরা মেনে নেব না। এবং আপনাদেরকে বলি, আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন, আব্দুল কাহার আকন্দ যেদিন দেশ ত্যাগ করছে সেদিন এয়ারপোর্টের একটি বিশেষ টেলিফোন কলে আমি নিজে এয়ারপোর্টে কথা বলেছিলাম যে আব্দুল কাহার আকন্দ দেশ থেকে পালিয়ে যাচ্ছে, দয়া করে তাকে ঠেকান। কিন্তু কেউ এই বিষয়টিকে গুরুত্ব দেয়নি, কারণ সে সময়ও বা মানে যেভাবে ছিল, যে অ্যারেঞ্জমেন্টে আব্দুল কাহার আকন্দ বের হয়ে গেছে, সেটিও নিশ্চয়ই তদন্ত করে দেখা দরকার।
আপনারা আমার চ্যানেলেই পাবেন। আব্দুল কাহার আকন্দ 5ই আগস্টের পরে দেশ ত্যাগ করে। বারবার আমি অনুরোধ করেছি আব্দুল কাহার আকন্দকে ঠেকান, সেখান থেকে এয়ারপোর্ট ইমিগ্রেশন ক্রস করার চেষ্টা করছে, কিন্তু কেউ মাথা ঘামায়নি, কাউকে পাওয়া যায়নি। তবে আমরা আশা করি যে যেভাবে এই কমিশনের রিপোর্ট গেছে সে অনুযায়ী ইতিমধ্যে আপনারা জানেন যে 5ই আগস্টের পরে আইসিডিতে একটি মামলা দায়ের করা হয়েছে প্রায় 50 জন 58 জনকে অভিযুক্ত করে। অনতিবিলম্বে সেই মামলাকে আরো কার্যকর করে অভিযুক্তদেরকে আটক করা হোক, জিজ্ঞাসাবাদ করা হোক, এবং বিডিআর হত্যাকাণ্ডের পরপরই সাবেক মন্ত্রী কর্নেল ফারুক খানকে প্রধান করে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছিল, এবং ফারুক খানও কিন্তু এই কমিশনের অভিযুক্তদের তালিকায় আছেন। তাকে জিজ্ঞাসাবাদ করলে এবং আরো অনেককে জিজ্ঞাসাবাদ করলে আমার মনে হয় যে আমরা এই বিষয়গুলো উন্মোচন করতে সক্ষম হব। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।